আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে বাংলা ব্যাকরণের নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। বাংলা ব্যাকরণের পদ প্রকরণ নামে একটা টপিক আছে। এই পদ প্রকরণে দেখা যায় যে পদ আছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। এই 5 প্রকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অব্যয়। সেটা আমরা অলরেডি বোর্ডে লিখে রেখেছি। অব্যয় পদ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং এই অব্যয় পদ থেকে নবম দশম শ্রেণীতে পরীক্ষা হয়। ইন্টারমিডিয়েটে গিয়েও হবে। ইন্টারমিডিয়েট পদ প্রকরণ নামে একটা টপিক আছে, সেখান থেকে হবে। এবং অ্যাডমিশন, চাকরি, বিসিএস, ব্যাংক, এ টু জেড সব জায়গাতেই অব্যয় পদ থেকে কোশ্চেন থাকবে। মানে পদ যে 5 প্রকার আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অব্যয় পদ। ঠিক আছে, এখন আমরা দেখবো আসলে অব্যয় পদটা কিভাবে আলোচিত হয়। অব্যয় পদের দুটি অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে অব্যয় শব্দ। অব্যয়কে দুই ভাগে ভাগ করা হয়েছে: অব্যয় শব্দ, একটা হচ্ছে অব্যয় শব্দ, অব্যয় তালিব একটা হচ্ছে অব্যয় শব্দ, একটা হচ্ছে অব্যয় পদ। অব্যয় পদ একটা হচ্ছে অব্যয় শব্দ, আর একটা হচ্ছে অব্যয় পদ। একটা হচ্ছে অব্যয় শব্দ, আর একটা হচ্ছে অব্যয় পদ। আমরা প্রথমত অব্যয় শব্দটা নিয়ে আলোচনা করবো, তারপর অব্যয় পদের মধ্যে যাব। অব্যয় শব্দ, এখন অব্যয় শব্দ সাধারণত বাংলা ব্যাকরণে পদ হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। আমরা এই অব্যয় নিয়ে আলোচনা করতেছি। অব্যয় নিয়ে এই কারণে অব্যয় সবচাইতে বেশি কনফিউশন হয় এই অব্যয়টাকে নিয়ে। এবং অব্যয়টাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। অব্যয় হচ্ছে দুই প্রকার: অব্যয় শব্দ, অব্যয় পদ। অব্যয় শব্দ, অব্যয় পদ। এখন অব্যয় শব্দ নিয়ে আমরা আপাতত আলোচনা করলেও একটু পরে আমরা অব্যয় পদের মধ্যে যাব। যদিও অব্যয় পদটাই বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু অব্যয় শব্দটারও গুরুত্ব আছে। এখন আমরা অব্যয় শব্দ দেখবো। অব্যয় শব্দ হচ্ছে 3 প্রকার। অব্যয় শব্দ হচ্ছে অব্যয় শব্দ হচ্ছে 3 প্রকার। অব্যয় শব্দ হচ্ছে 3 প্রকার। তার আগে অব্যয় সম্পর্কিত একটু প্রাথমিক আলোচনা যদি জানতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে যে অব্যয় সম্পর্কে প্রাথমিক আলোচনা নবয়, ন ব্যয়, সেটা হচ্ছে অব্যয়। অর্থাৎ যার কোনো ব্যয় নেই, যার কোনো ব্যয় নেই, ব্যয় নেই, বা যা অপরিবর্তনীয়, যা অপরিবর্তনীয়, যা অপরিবর্তনীয় তাই অব্যয়, তাই অব্যয়। যা অপরিবর্তনীয় তাই অব্যয়। অব্যয় শব্দের পুরুষ বা স্ত্রীবাচক হয় না, স্ত্রীবাচকতা হয় না। অব্যয় শব্দের পুরুষ বা স্ত্রীবাচকতা হয় না। তারপর অব্যয় শব্দের সাথে অব্যয় শব্দের সাথে বিভক্তি যুক্ত হয় না, বিভক্তি যুক্ত হয় না, যুক্ত হয় না। অব্যয় শব্দের সাথে বিভক্তি যুক্ত হয় না, অব্যয় শব্দের সাথে বিভক্তি যুক্ত হয় না। অব্যয় শব্দের অব্যয় শব্দের অব্যয় শব্দের এক বচন, এক বচন বা বহু বচন হয় না, বহু বচন হয় না। এটা হচ্ছে অব্যয়ের প্রাথমিক আলোচনা। অব্যয়ের প্রাথমিক আলোচনা সেটা হচ্ছে যে অব্যয়ের প্রাথমিক আলোচনা হচ্ছে ন ব্যয়। অর্থাৎ ন মানে হচ্ছে না ব্যয়। যার কোনো ব্যয় নেই সেটা হচ্ছে অব্যয়। যার কোনো ব্যয় নেই সেটা হচ্ছে অব্যয়। যার কোনো ব্যয় নেই বা যা অপরিবর্তনীয় তাই অব্যয়, যা অপরিবর্তনীয় তাই অব্যয়। এখন কথাটা হচ্ছে যে অব্যয় শব্দের পুরুষবাচক বা স্ত্রীবাচকতা হয় না। অব্যয় শব্দের পুরুষবাচকতা বা স্ত্রীবাচকতা হয় না। অব্যয় শব্দের সাথে বিভক্তি যুক্ত হয় না। প্রশ্ন আসতে পারে চাকরিতে অথবা অ্যাডমিশনে, সেটা হচ্ছে যে নিচের কোন পদের সাথে অব্যয় যুক্ত হয় না। নিচের কোন পদের সাথে অব্যয় যুক্ত নিচের কোন পদের সাথে বিভক্তি যুক্ত হয় না। নিচের কোন পদের সাথে বিভক্তি যুক্ত হয় না। অপশন হচ্ছে বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, অব্যয়। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, অব্যয়। অর্থাৎ সব পদের সাথে অব্যয় যুক্ত হলেও সব পদের সাথে বিভক্তি যুক্ত হলেও অব্যয় শব্দের সাথে বিভক্তি যুক্ত হয় না, বিভক্তি যুক্ত হয় না। অব্যয় শব্দের সাথে বিভক্তি যুক্ত হয় না। অব্যয় শব্দের এক বচন না বহু বচন হয় না।
বহুবচন হয় না। অব্যয় শব্দের একবচন বা বহুবচন হয় না। অব্যয় শব্দের পুরুষ বা স্ত্রীবাচকতা হয় না। অব্যয় শব্দের পুরুষ বা স্ত্রীবাচকতা হয় না এবং যার কোনো ব্যয় নেই, যার রূপের কোনো পরিবর্তন হয় না। যার রূপের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আমরা যেটাকে সাধারণত বলে থাকি ন্যাচারাল বিউটি। সাধারণত আমরা যেটাকে বলে থাকি ন্যাচারাল বিউটি, অর্থাৎ যার কোনো পরিবর্তন নেই। সে জন্ম থেকে যেমন এখনো তেমন সেখনো তেমন, যে যার কোনো পরিবর্তন হয় না, যে অপরিবর্তনীয়, ঠিক আছে? অর্থাৎ যা অপরিবর্তনীয় তাই অব্যয়, ন্যাচারাল বিউটি। ওকে, এখন আমরা অব্যয়ের ভিতরে আলোচনা একটু যাব। আমরা দেখলাম যে অব্যয় শব্দ হচ্ছে তিন প্রকার। অব্যয় শব্দ কত প্রকার? তিন প্রকার। অব্যয় শব্দ হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে বাংলা, দুই নম্বর হচ্ছে তৎসম, তিন নম্বর হচ্ছে বিদেশি। বিদেশি। অব্যয় শব্দ তিন প্রকার। অব্যয় শব্দ তিন প্রকার, ঠিক আছে? অব্যয় শব্দ কত প্রকার? তিন প্রকার। বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ, বিদেশি অব্যয় শব্দ। অব্যয় শব্দ অব্যয় অব্যয় শব্দ হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ, বিদেশি অব্যয় শব্দ। বাংলা শব্দ, বাংলা অব্যয় শব্দ হচ্ছে পাঁচটা। কয়টা? পাঁচটা। নবম দশম শ্রেণীতে দেওয়া আছে বাংলা অব্যয় শব্দ হচ্ছে পাঁচটা। সেটা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, না, ও, আর, আবার। হ্যাঁ, না, ও, আর, আবার। বাংলা অব্যয় শব্দ, অর্থাৎ অব্যয় শব্দকে আমরা অব্যয়কে দুই ভাগে ভাগ করেছি। কত ভাগে? দুই ভাগে। আহ, অব্যয়কে দুই ভাগে ভাগ করেছি, অব্যয় শব্দ, অব্যয় পদ। এখন অব্যয় পদটাকে আমরা স্কিপ করছি, ওটা পরে আলোচনা করবো। আপাতত অব্যয় শব্দ নিয়ে অব্যয় শব্দ নিয়ে আলোচনা করা আছে। অব্যয় শব্দ তিন প্রকার। অব্যয় শব্দ হচ্ছে তিন প্রকার। বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ, বিদেশি অব্যয় শব্দ। বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ, বিদেশি অব্যয় শব্দ। বাংলা অব্যয় শব্দ হচ্ছে পাঁচটা। বাংলা অব্যয় শব্দ হচ্ছে পাঁচটা। হ্যাঁ, না, ও, আর, আবার। হ্যাঁ, না, ও, আর, আবার। হ্যাঁ, না, ও, আর, আবার। বাংলা অভ্যাস শব্দ হচ্ছে পাঁচটা। হ্যাঁ, না, ও, আর, আবার। এখন আমরা আরেকটু দেখবো। বাংলা এখানে শেষ, বাংলার কোনো অভ্যাস শব্দ নেই। এখন আমরা বিদেশিতে দেখবো। বিদেশি অভ্যাস শব্দ জাস্ট কয়েকটা। এটা একটা টেকনিকের মাধ্যমে আমরা শিখবো। সেটা হচ্ছে যে আব্বাস মামা খুব খাসা। আব্বাস মামা খুব খাসা। আব্বাস মামা খুব খাসা। অর্থাৎ এই যে এখানে একটা লাইন লিখছি, সেটা হচ্ছে যে বিদেশি অব্যয় শব্দ। এখান থেকে আমরা দেখে নেবো আসলে বিদেশি অব্যয় শব্দ কি কি। সরে, সরেয়া, আব্বাসের সরেয়া হচ্ছে আলবত। সরেয়া, ল, ব, অর্থ আলবত। বত হচ্ছে বহুত, বহুত। আলবাত বহুত। সত হচ্ছে সাবাস, সাবাস, সাবাস। অর্থাৎ আলবাত বহুত সাবাস। আহ, আলবাত বহুত সাবাস। খাসা মাইরে মারহাবা। খাসা খুব খাসা, খাসা। আলবাত বহুত সাবাস খাসা মাইরে, মাইরে মারহাবা। মার হাবা, মারহাবা। দেখো, এখানে দেখা যাচ্ছে যে এখানে কয়েকটা শব্দ লিখছি। এই কয়েকটা শব্দ হচ্ছে বিদেশি অব্যয় শব্দ। বাংলা অব্যয় শব্দটা গেছে বিদেশি অব্যয় শব্দ। আব্বাস মামা খুব খাসা। আব্বাস মামা খুব খাসা। এখন এই যে সরেত হচ্ছে আলবত, বত হচ্ছে বহুত, সত হচ্ছে সাবাস। আব্বাসের সত হচ্ছে সাবাস। আব্বাস সরেত হচ্ছে আলবত, বত হচ্ছে বহুত, সত হচ্ছে সাবাস। অর্থাৎ আব্বাস আব্বাসটা এখানে গেল। আব্বাস থেকে আমরা তিনটা অব্যয় শব্দ পেয়েছি। ওকে, তিনটা পেয়েছি। এখন মামা, মত হচ্ছে মাইরে, মত হচ্ছে মারহাবা। মত হচ্ছে মাইরে, মত হচ্ছে মারহাবা। এখন সর্বশেষ দেওয়া আছে খুব খাসা। খুব এবং খাসা এই দুইটাও, খুব এবং খাসা এই দুইটা হচ্ছে বিদেশি অব্যয় শব্দ। এখন আমরা যদি এক লাইন এটা লিখতে যাই, এভাবে লিখতে হবে যে সরেয়া ল, বত, আলবত, ব, আলবাত বহুত, আলবাত বহুত সাবাস, সা, আলবাত বহুত সাবাস। খাসা, খাসা মাইরে, খাসা মাইরে মারহাবা। খাসা মাইরে, খাসা মাইরে, খাসা মাইরে মারহাবা। মার, খাসা মাইরে মারহাবা। আলবাত বহুত খুব সাবাস। আলবাত বহুত খুব সাবাস। আলবাত বহুত, আলবাত বহুত খুব সাবাস। আলবাত বহুত খুব সাবাস। খাসা মাইরে মারহাবা। আলবাত বহুত খুব সাবাস। খাসা মাইরে মারহাবা। আলবাত বহুত খুব সাবাস।
খাসা মাইরে মারহাবা, অর্থাৎ এই যে টেকনিকটা অবলম্বন করে আমরা বিদেশি অব্যয় শব্দ জানতে পারি। বাংলাটা একটানা মুখস্থ করে ফেলবেন, একটানা মুখস্থ করে ফেলবেন, সেটা হচ্ছে যে হ্যাঁ না ও আর আবার, হ্যাঁ না ও আর আবার, হ্যাঁ না ও আর আবার। এসে অব্যয় শব্দ তিনটা, অব্যয় শব্দ তিনটে রূপ আছে, সেটা বাংলা, বিদেশি, তৎসম। বাংলা, বিদেশি, তৎসম। ওকে, বাংলাটা কি পাঁচটা, হ্যাঁ না ও আর আবার, হ্যাঁ না ও আর আবার, হ্যাঁ না ও আর আবার। তৎসমটা আমরা স্কিপ করছি, একটু পরে জানবো, সমস্যা নাই। বিদেশিটা আছে আব্বাস মামা খুব খাসা, এই যে খুব খাসা শেষে দেওয়া আছে, এই খুব খাসাটা নিজেও খুব খাসাটা নিজেও আছে বিদেশি অব্যয় শব্দ। খুব খাসাটা হচ্ছে বিদেশি অব্যয় শব্দ। এবং এখানে মামা, মামাতে হচ্ছে প্রথম মামাতে হচ্ছে মাইরে, পরে মাতে হচ্ছে মারহাবা, মামা সরি মাইরে মারহাবা। ওকে, আব্বাস যে শব্দটা আছে এই শব্দটা থেকে দেখা যায় আলবাত বহুত সাবাস, আলবাত বহুত সাবাস। ওকে, এই যে বাংলা অব্যয় শব্দ এবং বিদেশি অব্যয় শব্দ শেষ। ওকে, এখন আমরা দেখবো তৎসম অব্যয় শব্দগুলো কি কি। একটা মজার বিষয় হচ্ছে যদি অব্যয় শব্দ পরীক্ষা আসছে এইভাবে যে নিচের কোনটি অব্যয় শব্দ, নিচের কোনটি অব্যয় শব্দ। এখন প্রশ্ন আছে যে নিচের কোনটি অব্যয় শব্দ, ঠিক আছে, অথবা এভাবে আসতে পারে, যে নিচের কোনটি তৎসম, লিখে দেই এক মিনিট, নিচের কোনটি তৎসম অব্যয় শব্দ, অব্যয় শব্দ, নিচের কোনটি তৎসম অব্যয় শব্দ। এখন মনে করো ক নাম্বার আছে, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, ক, খ, গ এবং ঘ, চারটি অপশন আছে। এই চারটি অপশনের মধ্যে দেখা যাচ্ছে কতে আছে একটা বাংলা দিছে, মানে বাংলা অব্যয় শব্দ, খতে দেওয়া আছে বিদেশি অব্যয় শব্দ। ক যেটা আমরা সেটা জানি, হ্যাঁ না আর আবার, খ দেওয়া আছে যেটা বিদেশি অব্যয় শব্দ, সেটা আমরা জানি নিলাম। এখন গ নাম্বারে এবং ঘ নাম্বারে এখন যেটা মনে করো তোমার অপরিচিত বুঝতে পেরেছি, সেটা তৎসম তৎসম অব্যয় শব্দ। ওকে, সেটা তৎসম অব্যয় শব্দ। যদি তোমরা লিখে নিতে চাও তাহলে লিখে নিতে পারো। তৎসমটা এটা মিশাই দিচ্ছি এখন, সেটা হচ্ছে তৎসমটা একটু লিখে দিই, তাহলে এটা এভাবে লিখে দিতে হবে। যদি যথা, যদি যথা অথবা, যদি যথা অথবা, সদা সহসা, সদা সহসা, অথেব, যদি সেটা সহসা হঠাৎ অর্থাৎ দৈবত, হঠাৎ অর্থাৎ দৈবত, হঠাৎ, হঠাৎ অর্থাৎ, অর্থাৎ দৈবত, ব খণ্ডিত। হ্যাঁ আচ্ছা, যদি যথা অথবা সদা সহসা অথেব হঠাৎ অর্থাৎ দৈবত বহুত বনাম, এগুলো হচ্ছে তৎসম অব্যয় শব্দ, এগুলো পড়লেই হয়ে যাবে। ওকে, এখন আমরা অব্যয়কে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অব্যয় শব্দ, একটা হচ্ছে অব্যয় পদ। এখন অব্যয় শব্দ আমরা শেষ করে দিচ্ছি, এখন অব্যয় পদের মধ্যে যাবো আমরা। অব্যয় পদ, অব্যয় পদ চার প্রকার, অব্যয় পদ চার প্রকার। অব্যয় পদ হচ্ছে চার প্রকার। এক নম্বর হচ্ছে সমুচ্চয়ী বা সমুচ্চয়ী অব্যয় বা যোজক, সমুচ্চয়ী অব্যয় বা যোজক, সমুচ্চয়ী অব্যয় বা যোজক, আর ক। এখন মজার বিষয়টা হচ্ছে যে এই যোজকটা কি সমুচ্চয়ী অব্যয়টা কি, যোজক যা সমুচ্চয়ী অব্যয়তা, যোজক যা সমুচ্চয়ী অব্যয়তা। এখন যোজক কেন হলো, সমুচ্চয়ী অব্যয় কেন হলো, এখন কনফিউশন করার জন্য যখন তুমি অ্যাডমিশনে যাবেন, অ্যাডমিশন চাকরির ক্ষেত্রে বিসিএস ব্যাংক এ টু জেড চাকরি, অ্যাডমিশন চাকরি, এখানে এটা নাম হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। ওকে, নবম দশম শ্রেণীতে বর্তমান আপডেট যারা 2025 সালে পরীক্ষা দেবে, এসএসসি 2025 এর যে ব্যাচটা আছে, এই ব্যাচটাতে সমুচ্চয়ী অব্যয় বলতে কিছু নাই, অব্যয় বলতে কিছু নাই, তাহলে কি আছে, যোজক নামে একটা আলাদা পরিচ্ছেদ দেওয়া আছে, যোজক নামে আলাদা একটা পরিচ্ছেদ দেওয়া আছে, এই পরিচ্ছেদে আলোচনা করা আছে। কিন্তু যারা পূর্বে পরীক্ষা দিয়েছে, যেমন আমরা 20 সালে এসএসসি 2020 সালে দিয়েছি, সে সময় দেখা যাচ্ছে যোজক ছিল অব্যয়ের ভিতরের অংশ। ওকে, আমরা এমন ভাবে পড়বো যারা আপডেট ভার্সনে বই পড়ে, অর্থাৎ বিগতে যারা আসবে কিংবা যারা আগেই পড়েছে, অর্থাৎ একদম ক্লিয়ার। ওকে, একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখবো আসলে সমুচ্চয়ী অব্যয় বা যোজক কি। যোজক মানে কি, যোজক মানে হচ্ছে একত্রিত করা, যোজক মানে হচ্ছে একত্রিত করা। ওকে, যোজক হচ্ছে তিন প্রকার, কত প্রকার,
তিন প্রকার, তিন প্রকার, তিন প্রকার যোজক হচ্ছে তিন প্রকার, ঠিক আছে। যোজক হচ্ছে তিন প্রকার, যোজক হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে সং জো জ আর ক, সংযোজক। দুই নম্বর হচ্ছে সংকোচ আর ক, সংকোচক। দুই নম্বর হচ্ছে সংকোচক। তিন নম্বর হচ্ছে বিয়োজক, বিয়োজ আর ক, বিয়োজক। সংযোজক, সংকোচক, বিয়োজক, সংযোজক, সংকোচক এবং হচ্ছে বিয়োজক। সংযোজকটা সেখানে, সংযোজক মানে হচ্ছে প্লাস, সংযোজক মানে হচ্ছে প্লাস, অর্থাৎ সংযোজক এখানে দেওয়া আছে যে সমষ্টিগত বা যোজক তিন প্রকার, এর মধ্যে তিন প্রকার সংযোজক, সংকোচক এবং বিয়োজক। সংকোচকটা কি করে প্লাস করবে, সংযোজকটা প্লাস করবে, সংকোচক প্লাস এবং মাইনাস দুইটাই করবে। সংযোজকটা প্লাস করে, সংকোচকটা প্লাস এবং মাইনাস দুইটাই করে। বিয়োজক মানে মাইনাস, বিয়োজক মানে বাদ দেওয়া, বিয়োজক মানে হচ্ছে বাদ দেওয়া। সংযোজকের উদাহরণ যদি দেখি সেটা এভাবে দেওয়া যাবে, রফিক, রফিক এবং রফিক ও শফিক, রফিক ও শফিক তিতুমির বিশ্ববিদ্যালয়ে পড়ে, তিতুমির বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রফিক ও শফিক তিতুমির বিশ্ববিদ্যালয়ে পড়ে, রফিক ও শফিক তিতুমির বিশ্ববিদ্যালয়ে পড়ে। এই যে ও তিতুমির বিশ্ববিদ্যালয়ে যে পড়ে, পড়ার কাজটা কতজন করেছে, রফিক ও শফিক তিতুমির বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখন তিতুমির বিশ্ববিদ্যালয়ে পড়েছে কতজন পড়েছে, দুইজন। কে কে, রফিক এবং শফিক দুইজনে পড়ে, অর্থাৎ দুইজনকে একত্রিত করেছে। কিরকম, আমরা আরো যদি উদাহরণ এভাবে দিতে পারি, আরিফ ও আরিফ এবং আজাদ সিনেমা দেখতে গেল, আরিফ ও এবং আরিফ এবং আজাদ সিনেমা দেখতে গেল, আরিফ এবং আজাদ সিনেমা দেখতে গেল, আরিফ এবং আজাদ সিনেমা দেখতে গেল। এখন আমার কথা হচ্ছে সিনেমা দেখার কাজটা কতজন করেছে, আরিফ এবং আজাদ। অর্থাৎ আরিফও সিনেমা দেখতে গেছে, আজাদও সিনেমা দেখতে গেছে, অর্থাৎ দুজনে একত্রিত হয়ে একটা কাজ করছে, অর্থাৎ প্লাস করছে। এই যে সংযোজক মানে প্লাস, সংযোজক মানে প্লাস, অর্থাৎ দুজনকে একত্রিত করাবে। এখন সংকোচক, সংকোচক মানে হচ্ছে কি, সংকোচক মানে হচ্ছে প্লাস এবং মাইনাস, সংকোচক মানে হচ্ছে প্লাস এবং মাইনাস। এই সংকোচক প্লাসও করবে মাইনাসও করবে। কিরকম, আমার আমার বই পড়া উচিত, আমার বই পড়া উচিত, কিন্তু কিন্তু আমি পড়ি না, আমি বই পড়ি না। আমার বই পড়া উচিত কিন্তু আমি বই পড়ি না, আমার বই পড়া উচিত কিন্তু আমি বই পড়ি না। আমার বই পড়া উচিত, আমার বিয়ে করা উচিত, আমার বিয়ে করা উচিত, কিন্তু আমি করি না, কিন্তু আমি করি না। অর্থাৎ আমার বই পড়া উচিত, এটা আমার প্লাস গুণ, এটা আমার প্লাস গুণ। আমার বই পড়া উচিত, এটা হচ্ছে প্লাস গুণ, কিন্তু আমি পড়ি না, এটা হচ্ছে মাইনাস গুণ হয়ে গেল। আমি মাইনাস, আমি বই পড়ি না, এটা হচ্ছে মাইনাস গুণ। ওকে, আমার বিয়ে করা উচিত, এটা আমার প্লাস গুণ, এটা আমার প্লাস গুণ, এটা আমার প্লাস গুণ। আমার বিয়ে করা উচিত, এটা হচ্ছে প্লাস গুণ, কিন্তু আমি করি না, এটা আমার মাইনাস গুণ, এটা হচ্ছে মাইনাস। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম বোঝায় যে আমার এখন স্কুলে যাওয়া উচিত কিন্তু আমি স্কুলে যাই না, আমার এখন খাওয়া উচিত কিন্তু আমি খাই না, এই ধরনের কোনো বোঝা যায় যে প্লাস এবং মাইনাস দুইটা কাজে একই একই সাথে হয়েছে, তাহলে সেটা হবে সংকোচকের উদাহরণ। ওকে, অর্থাৎ এরকম উদাহরণে সেটা হচ্ছে সমষ্টিগত বা যোজক। অর্থাৎ এই যে দেখো উপরে, এই যে কিন্তু, উপরে কিন্তু, এই যে ও এবং এই যেগুলো হচ্ছে যোজক, যোজক মানে হচ্ছে প্লাস করবে, একত্রিত করবে। এখন সর্বশেষ আমরা সংকোচক গেল, সরি সংযোজক গেছে, সংকোচকও গেছে। এখন আমরা বিয়োজক দেখবো। বিয়োজক মানে কি, বাদ দেওয়া। বিয়োজক মানে হচ্ছে বাদ দেওয়া। অর্থাৎ হামিদ বা হামিদ বা জামিল বাজারে বাজারে যাবে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। অর্থাৎ বিয়োজকের উদাহরণ, বিয়োজকের উদাহরণ। বিয়োজক মানে হচ্ছে বাদ দেওয়া, বিয়োজক মানে হচ্ছে এই যে বিয়োজকের প্রথম শুরু হচ্ছে বয়সিকের বি, অর্থাৎ এটা বিয়োগ করবে, বয়সিকের বি বিয়োগ করে। ওকে, কি বিয়োগ করবে, একজন থেকে আরেকজনকে মাইনাস মানে বাদ দেবে, একজন থেকে আরেকজনকে বাদ দেবে। কিরকম, হামিদ ও জামিল বাজারে যাবে, হামিদ বা জামিল বাজারে যাবে। এখন কে বাজারে যাবে, বাজারে যে যাবে একটা কাজ করানো, সেটা কে করতেছে, হয় হামিদ করবে না হলে জামিল করবে। অর্থাৎ সে যাবে না হয় আমি যাব, সে
সে বা সে না হয়, সে না হয় আমি যাব। যাওয়ার কাজটা কি করছে? হয় আমি করেছি, নাহলে সে করছে, অর্থাৎ দুজনের একজন। হয় সে করছে, নাহলে আমি, অর্থাৎ হয় তাকে পাঠাই দেবো, মানে তার কাছ থেকে আমাকে বিভক্ত করে দেওয়া হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে যে হামিদ বা জামিল, অর্থাৎ হয় আমি হামিদ যাবে, জামিল যাবে, দুজনের একজন যাবে, অর্থাৎ মাইনাস করে দেওয়া আছে। যদি এরকম মাইনাস করে দেওয়ার প্রবণতা দেখা যায়, তাহলে সেটা হবে বিয়োজকের উদাহরণ। ওকে, এখন আমরা আরেকটাতে যাব, সেটা হচ্ছে যে এটা সব মিশাই দেই। আমাদের 1 নম্বরের সমষ্টি অভ্যাস শেষ। 2 নম্বর দেখি, স্বর ন নয় ব অন্তস্থ দীর্ঘ অনুন্নয়ী অব্যয় বা আবেগ, সারা বয়কার গ আবেগ। এখন মজার বিষয়টা হচ্ছে নবম দশম শ্রেণীতে আবেগ নামে একটা অধ্যায় আছে, সরি একটা পরিচ্ছেদ আছে। এর আগে বললাম কি বললাম, আহ, সংযোজক অর্থাৎ যোজক, যোজক নামে একটা পরিচ্ছেদ দেওয়া আছে। ইভেন আবেগ নামে একটা পরিচ্ছেদ দেওয়া আছে, যারা এসএসসি 25 ব্যাচের বইগুলোতে দেখা যাবে, কিন্তু আগের বইতে এটা ছিল না। মনে হচ্ছে যে আপকামিং যে বই আসবে 26 বা 27 এসএসসি ব্যাচগুলোতে, এগুলোতে আবেগ নামে কোনো অধ্যায় দেওয়া নেই। এটা হচ্ছে অব্যয়ের ভিতরে একটা শাখা প্রশাখা। ওকে, এখন আমরা অনুনয়ী অব্যয় বা আবেগ শিখবো। অনুনয়ী অব্যয় বা আবেগ শিখবো। অনুনয়ী অব্যয় বা আবেগটা কি? মজার বিষয় হচ্ছে এগুলো হচ্ছে অনুনয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনুনয়ী অব্যয়টা কি? এটা একটা সংজ্ঞা, যেটা হচ্ছে যে যা বাক্য থেকে বাক্য থেকে বাদ দিলে দিলে বাক্যের অর্থের অর্থের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কই গেল এটা? অনন্যী অব্যয় বা আবেগ। অনন্যী অব্যয় বা আবেগ, যাই অনন্যী অব্যয় তাই আবেগ। ওকে, এখন এটা একটা সংজ্ঞা, এক বাক্যে একটা সংজ্ঞা শেষ। সেটা হচ্ছে যে যা বাক্য থেকে বাদ দিলে, যা বাক্য থেকে বাদ দিলে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যা বাক্য থেকে বাদ দিলে, যা বলতে বোঝানো হচ্ছে যে এই আবেগটাকে, আবেগ যা, অনন্যী অব্যয়কে যা। অনন্যী অব্যয়কে বাক্য থেকে যদি বাদ দেওয়া হয়, তাহলে বাক্যের অর্থে কোনো পরিবর্তন হয় না। এখন আমরা উদাহরণ দেখবো যে সিসি তুমি এত নিস, সিসি তুমি এত নিস। এখন মজার বিষয়টা হচ্ছে যে তুমি এত নিস, তুমি এত নিস, সিসি তুমি এত নিস, তুমি এত নিস। এখন কোন একজন ব্যক্তি খুবই খারাপ, বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কাউকে অবজ্ঞা করে বলা হচ্ছে সিসি তুমি এত খারাপ, তুমি এত নিস, তুমি এত বেয়াদব, সিসি তুমি এত নিস। এখন সিসিরে বাদ দিলাম, তুমি এত নিস, সিসির তুমি এত নিস বা তুমি এত নিস। এখন সিসিটা যোগ করার ফলে ওইটা কি আরো বেশি ভালো হয়েছে, বা ওইটা আরো বেশি খারাপ হয়ে গেছে, কিংবা এই যে সিসি থাকা বা না থাকা এটা কোনো যায় আসে না বাক্যের মধ্যে। এখন দেখা যায় যে আমরা যে দেখি আহ আহ অনেক মজার মজার ছিল, অনেক মজার ছিল, অথবা অনেক মজার ছিল। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ দেখবো, সেটা হচ্ছে যে উফ কি সুন্দর, উফ কি সুন্দর। এখন এই যে উফ কি সুন্দর, যে সিসি, আহা, এখন আহা তুমি অনেক, তুমি সরি আহা অনেক মজা ছিল, অনেক মজা ছিল। এখন আহাটা বাক্যের মধ্যে থাকলেও বাকি, না থাকলেও বাকি। এখন তাহলে সিসি তুমি অনেক নিস, এই সিসি শব্দের বাক্যের মধ্যে থাকলেও যা, না থাকলেও তা। এখন হচ্ছে উফ কি সুন্দর, উফ কি সুন্দর, উফ কি সুন্দরী। এখন কি সুন্দর মানে কোন একটা জিনিস দেখে সে আকর্ষিত হয়ে বলেছে যে হ্যাঁ এটা অনেক সুন্দর। এখন উফ কথাটা তাকে আবেগটা প্রকাশ করছে। এটা বাক্যে থাকলেও কি, না থাকলে কি, বোঝা গেছে। যদি এরকম কোন একটা বাক্য বোঝা যায় যে এটা বাক্য থেকে বাদ দিলে কিংবা বাক্যতে যোগ করলে বাক্যের অর্থে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে সেটাকে বলবে অনন্যই অব্যয় অথবা আবেগ। এটা মিশাইতে 3 নম্বরে সেটা
পদান্বয়ী অব্যয়, 3 নম্বর হচ্ছে পদান্বয়ী অব্যয়, 3 নম্বর হচ্ছে পদান্বয় পদান্বয়ী বা অনুসর্গ, অনুসর্গ পদান্বয়ী অব্যয় বা অনুসর্গ, এটা এক বাক্যে শেষ। সেটা হচ্ছে যে অনুসর্গটা আবার মজার বিষয়, যারা এসএসসি 25 ব্যাচটা আছে, এই ব্যাচে আবার অনুসর্গ নামে একটা পরিচ্ছেদ দেওয়া আছে। ওকে, অনুসর্গ নামে একটা পরিচ্ছেদ দেওয়া আছে। অনুসর্গ পদান্বয়ী অব্যয়, এখানে কোনো কঠিন নাই, এক বাক্যে শেষ। অনুসর্গ বাইর করে অনুসর্গে প্রায় 2 লাইন হবে, বইয়ের 2 লাইন হবে, এটা একটা না মুখস্থ করে নেবেন, অথবা কয়েকবার দেখে নেবেন, কয়েকবার লিখবেন, দেখবেন তোমার আয়ত্তে চলে এসেছে। যেটা অনুসর্গ সেটাই পদান্বয়ী অব্যয়, যা পদান্বয়ী অব্যয় তাই অনুসর্গ। ওকে, আমি একটা উদাহরণ দিয়ে দেখি কিরকম। তোমাকে দিয়ে পড়াশোনা হবে না, পড়াশোনা হবে না, তোমাকে দিয়ে পড়াশোনা হবে না, দিয়ে, দিয়ে, ঠিক আছে, অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয়। ওকে, এই দিয়েটাই হচ্ছে অনুসর্গ অব্যয় বা পদান্বয়ী অব্যয়। তোমরা বই বাইর করে অনুসর্গ যেটা আছে ওটা একদম পরিষ্কার ঝালাপালা করে দেবেন, দেখবেন যে শেষ, আর কিছু নেই এখানে। 4 নম্বর, হ্যাঁ, অনুকার, অনুকার, অনুকার বা ধনাত্মক অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয়, ধনাত্মক অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয়, এটা কি? এটা হচ্ছে কাল্পনিক শব্দ। অনুকার বা ধনাত্মক অব্যয় কাল্পনিক শব্দ, অনুকার বা ধনাত্মক অব্যয় কাল্পনিক শব্দ, কাল্পনিক শব্দ, অনুকার বা ধনাত্মক অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয় কাল্পনিক শব্দ, অর্থাৎ যা বাস্তবে নেই। অনুকার বা ধনাত্মক অব্যয়, অনুকার যা, ধনাত্মক অব্যয় তা। এই যে অনুকার বা ধনাত্মক অব্যয়, এটার দুটো লাইন আছে, সেটা হচ্ছে কাল্পনিক শব্দ। কাল্পনিক থেকে যা বাস্তবে দেখা যায় না, যেটা মানুষ অনুভব করে, বুঝতে পারে, সেন্স দ্বারা যেটাকে ইয়া করা হয়, অনুভব করা, সেটা হচ্ছে কাল্পনিক শব্দ বা যা বাস্তবে নেই, বাস্তবে এটা দেখা যায় না। কিরকম? কিছু কিছু শব্দ, কিছু কিছু সাউন্ড, যেরকম মেঘের ঢাক, মেঘের ডাক, নুপুরের, নুপুর আওয়াজ, সারা ও আজ, রুনু, রুনু ঝুনু। ওকে, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, টাপুর টুপুর, বৃষ্টি পড়ে, টাপুর টুপুর। ওকে, মেঘের ডাক, গুরুম গুরুম, গুরুম গুরুম। ওকে, মেঘের ডাক, গুরুম গুরুম, গুরুম গুরুম, নুপুরের আওয়াজ, রুনু ঝুনু, বৃষ্টি পড়ে, টাপুর টুপুর। আসলে বৃষ্টি কি টাপুর টুপুর হয়ে পড়ে? বৃষ্টি টাপুর টুপুর হয়ে পড়ে না। বৃষ্টি যখন টিনের উপর পড়ে তখন একটা সাউন্ড দেয়, যখন পুকুরের উপর পড়ে, পানিতে পড়ে, তখন একটা সাউন্ড, যখন শুকনো পাতার উপর পড়ে তখন একটা সাউন্ড, বিল্ডিং এর ছাদের উপর পড়ে তখন একটা সাউন্ড, যখন মনে করেন যে টিনের উপর পড়বে, অর্থাৎ অথবা হাতে পড়বে, কিংবা যখন স্টিলের উপর পড়ে তখন একটা সাউন্ড দেয়। অর্থাৎ এটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, কিন্তু আমরা সেন্সেই নেই। বৃষ্টি মানেই টাপুর টুপুর, বৃষ্টি মানেই টাপুর টুপুর, এখন আর আলাদা রূপ নেই। এটা মানে টাপুর টুপুর, কিন্তু আসলে টাপুর টুপুর না, যে যেখানে পড়বে সেখানে একটা রূপ নেবে, অর্থাৎ হচ্ছে কাল্পনিক শব্দ, এটা বাস্তবে কোনো রূপ নেই। অর্থাৎ আমাদের বাংলা ব্যাকরণে পদ প্রকরণ আছে, পদ হচ্ছে 5 প্রকার, তার মধ্যে অব্যয় পদটা আমরা অলরেডি শেষ করে দিচ্ছি। ওকে, এটা বারবার বোঝানোর চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ পরবর্তী সময় আমরা নতুন একটা ভিডিও দেব, যেটাতে দেখলে কনসেপ্ট A to Z ক্লিয়ার আসবে। ওকে, আজকে এখানেই, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য অবশ্যই উদার আমন্ত্রণ জানানো হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।